নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল, তাহারও চক্ষে জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ। অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে। তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার সাধ, স্বর্গের ঠাকুর, আমার এই স্বাদটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘটছে, আমি যাব। মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে। পিতার মৃত্যুর পর 6 মাস ধরিয়া ক্রমাগত বাটিতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতন হইয়া উঠিল। সুখ নাই, শান্তি নাই, একান্ত একঘেয়ে জীবন। তার ওপর ক্রমাগত পার্বতীর চিন্তা। আজকাল সব কাজেই তাহাকে মনে পড়ে। আর ভাই দ্বিজদাস এবং পতিব্রতা ভাতৃজায়া দেবদাসের জ্বালা আরও বাড়াইয়া তুলিলেন। গৃহিণীর অবস্থাও দেবদাসের ন্যায়। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার সমস্ত সুখই ফুরাইয়া গিয়াছে। পরাধীনভাবে এ বাড়ি তাহার ক্রমে অসহ্য হইয়া উঠিতেছে। আজ কয়দিন হইতে তিনি কাশীবাসের সংকল্প করিতেছেন, শুধু দেবদাসের বিবাহ না দিয়া যাইতে পারিতেছেন না। বলিতেছেন, দেবদাস, একটি বিয়ে কর, আমি দেখে যাই। কিন্তু তাহা কিরূপে সম্ভব? একে অশৌচ অবস্থা, তাহার উপর আবার মনোনীত পাত্রীর সন্ধান করিতে হইবে। আজকাল তাই গৃহিণীর মাঝে মাঝে দুঃখ হয় যে সে সময় পার্বতীর সহিত বিবাহ দিলে বেশ হইত। একদিন তিনি দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, আর তো পারি নে, দিন কত কাশী গেলে হয়। দেবদাসেরও তাই ইচ্ছা, কহিল, আমিও তাই বলি, 6 মাস পরে ফিরে এলেই হবে। হ্যাঁ বাবা, তাই কর। শেষে ফিরে এসে তার কাজ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে তোকে সংসারী দেখে আমি কাশীবাস করব। দেবদাস স্বীকৃত হইয়া জননীকে কিছুদিনের জন্য কাশীতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল। কলিকাতায় আসিয়া 3-4 দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল। সে নাই, বাসা পরিবর্তন করিয়া কোথায় চলিয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল। একবার দেখা করিলে হয় না? এতদিন তাহাকে মোটেই মনে পড়ে নাই। দেবদাসের যেন একটু লজ্জা করিল। একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাটির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। বহুক্ষণ ডাকাডাকির পর ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল, এখানে নয়। সম্মুখে একটা গ্যাস পোস্ট ছিল। দেবদাস তাহার নিকটে সরিয়া আসিয়া কহিল, বলতে পারো সে স্ত্রীলোকটি কোথায় গেছে? জানালা খুলিয়া কিছুক্ষণ সে চাহিয়া কহিল, তুমি কি দেবদাস? হ্যাঁ। দাঁড়াও, দোর খুলে দিই। দ্বার খুলিয়া সে কহিল, এসো। কণ্ঠস্বর যেন কতকটা পরিচিত, অথচ ভালো চিনিতে পারিল না। একটু অন্ধকারও হইয়াছিল। সন্দেহে কহিল, চন্দ্রমুখী কোথায় বলতে পারো? স্ত্রীলোকটি মৃদু হাসিয়া কহিল, পারি, ওপরে চলো। এবার দেবদাস চিনিতে পারিল। তুমি? হ্যাঁ, আমি। দেবদাস, আমাকে একেবারে ভুলে গেলে? উপরে গিয়া দেবদাস দেখিল চন্দ্রমুখীর পরনে কালা পেরে ধুতি, কিন্তু মলিন,
হাতে শুধু দুগাছি বালা, অন্য অলঙ্কার নাই, মাথার চুল এলোমেলো। বিস্মিত হইয়া বলিল, তুমি? ভালো করিয়া চাহিয়া দেখিল চন্দ্রমুখী পূর্বাপেক্ষা অনেক কৃশ হইয়াছে। কহিল, তোমার অসুখ হয়েছিল? চন্দ্রমুখী হাসিয়া কহিল, শারীরিক একটুও নয়, তুমি ভালো করে বসো। দেবদাস শয্যায় উপবেশন করিয়া দেখিল ঘরটি একেবারে আগাগোড়া পরিবর্তন হইয়াছে। গৃহস্বামিনীর মতো তাহারও দুর্দশার সীমা নাই। একটিও আসবাব নাই। আলমারি, টেবিল, চেয়ারের স্থান শূন্য পড়িয়া আছে। শুধু একটি শয্যা, চাদর অপরিষ্কৃত। দেয়ালের গায়ে ছবিগুলি সরাইয়া ফেলা হইয়াছে। লোহার কাঠি এখনো পোঁতা আছে। দু একটায় লাল ফিতাও এখনো ঝুলিতেছে। উপরের সেই ঘড়িটা এখনো ব্রাকেটের ওপর আছে, কিন্তু নিঃশব্দ। আশেপাশে মাকড়সা মনের মতো করিয়া জাল বুনিয়া রাখিয়াছে। এক কোণে একটা তৈলদীপ মৃদু আলোক বিতরণ করিতেছে। তাহারই সাহায্যে দেবদাস নূতন ধরনের গৃহসজ্জা দেখিয়া লইল। কিছু বিস্মিত, কিছু ক্ষুব্ধ হইয়া কহিল, চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হলো? চন্দ্রমুখী ম্লান হাসি হাসিয়া কহিল, দুর্দশা তোমাকে কে বললে? আমার তো ভাগ্য খুলেছে। দেবদাস বুঝিতে পারিল না। কহিল, তোমার গায়ের গয়নাই বা গেল কোথায়? বেচে ফেলেছি। আসবাবপত্র? তাও বেচেছি। ঘরের ছবিগুলোও বিক্রি করেছ? এবার চন্দ্রমুখী হাসিয়া সম্মুখের একটা বাড়ি দেখাইয়া কহিল, ও বাড়ির ক্ষেত্রমণিকে বিলিয়ে দিয়েছি। দেবদাস কিছুক্ষণ মুখ পানে চাহিয়া থাকিয়া কহিল, চুনিবাবু কোথায়? বলতে পারিনে। মাস দুই হলো ঝগড়া করে চলে গেছে, আর আসেনি। দেবদাস আরও আশ্চর্য হইল। ঝগড়া কেন? চন্দ্রমুখী কহিল, ঝগড়া কি হয় না? হয়, কিন্তু কেন? দালালি করতে এসেছিল, তাই তাড়িয়ে দিয়েছিল। কিসের দালালি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, পাটের। তারপর কহিল, তুমি বুঝতে পারো না কেন? একজন বড়লোক ধরে এনেছিল, মাসে 200 টাকা, এক রাশ অলংকার, আর দরজার সম্মুখে এক সেপাই। বুঝলে? দেবদাস বুঝিয়া হাসিয়া কহিল, কই, সে সকল তো দেখিনে। থাকলে তো দেখবে। আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম। তাদের অপরাধ? অপরাধ বেশি কিছু ছিল না, কিন্তু আমার ভালো লাগলো না। দেবদাস বহুক্ষণ ধরিয়া ভাবিয়া বলিল, শেষ পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না। সেই পর্যন্ত কেন, তুমি যাবার পরদিন থেকেই এখানে কেউ আসে না। শুধু চুনি মাঝে মাঝে এসে বসত, কিন্তু মাস 2 থেকে তাও বন্ধ। দেবদাস বিছানার উপর শুইয়া পড়িল। অন্যমনস্কভাবে বহুক্ষণ মৌন থাকিয়া ধীরে ধীরে কহিল, চন্দ্রমুখী, তবে দোকানপাট সব তুলে দিলে? হ্যাঁ, দেউলে হয়ে পড়েছি। দেবদাস সে কথার উত্তর না দিয়া বলিল, কিন্তু খাবে কি করে? এই যে শুনলে কিছু গহনাপত্র ছিল, বিক্রি করেছি। সে আর কত? বেশি নয়, প্রায় 800-900 টাকা আমার আছে। একজন মুদির কাছে রেখে দিয়েছি। সে আমাকে মাসে 20 টাকা দেয়। 20 টাকায় আগে তো তোমার চলতো না? না, আজও ভালো চলে না। 3 মাসের বাড়ি ভাড়া বাকি। তাই মনে করেছি হাতের এই দুগাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দিয়ে আর কোথাও চলে যাব। কোথায় যাবে তা এখনো স্থির করিনি। কোনো সস্তা মুলুকে যাব, কোনো পাড়া গ্রামে, যেখানে 20 টাকায় মাস চলে। এতদিন যাওনি কেন? যদি সত্যই তোমার আর কিছু প্রয়োজন নেই, তো এতদিন মিথ্যা কেন ধারকর্য বাড়ালে? চন্দ্রমুখী নতমুখে কিছুক্ষণ ভাবিয়া লইল। তাহার জীবনে এই কথাটা বলিতে আজ তাহার প্রথম লজ্জা করিল। দেবদাস বলিল, চুপ করলে যে? চন্দ্রমুখী শয্যার এক প্রান্তে সংকুচিতভাবে উপবেশন করিয়া ধীরে ধীরে কহিল, রাগ করো না। যাবার আগে আশা করেছিলাম
তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আর একবার আসবে। আজ তুমি এসেছো, এখন কালই যাবার উদ্যোগ করব। কিন্তু কোথায় যাই বলে দেবে? দেবদাস বিস্মিত হইয়া উঠিয়া বসিল, কহিল, শুধু আমাকে দেখবার আশায়? কিন্তু কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এত ঘৃণা কেউ কখনো করেনি বোধহয়, তাই। আজ তোমার মনে পড়বে কিনা জানি নে, কিন্তু আমার বেশ মনে আছে। যেদিন তুমি এখানে প্রথম এলে, সেই দিন থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান তা জানতাম, কিন্তু ধনের আশায় তোমার পানে আকৃষ্ট হইনি। তোমার পূর্বে কত লোক এখানে এসেছে গেছে, কিন্তু কারো ভিতরে কখনো তেজ দেখিনি। আর তুমি এসেই আমাকে আঘাত করলে। একটা অযাচিত, উপযুক্ত অথচ অনুচিত রূঢ় ব্যবহার। ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে, শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে কি? দেবদাস চুপ করিয়া রহিল। চন্দ্রমুখী পুনরায় কহিতে লাগিল, সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম। ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নূতন জিনিস দেখলে যেমন তা খুব মনে পড়ে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয়ে ভয়ে সতর্ক হয়ে থাকতাম, কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল, এই দুটো চোখে অনেক জিনিসই আর এক রকম দেখতে লাগলাম। পূর্বের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যেন সে আমি আর নয়। তারপরে তুমি মদ ধরলে। মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো।